হীরা শাড়ি পরে বিয়েতে এসেছো কেন? কথাটি শুনে অপমানে মুখ থমকে হয়ে যায় অস্যার। সে কুচমুচ ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। অবস্যাকে নীরব দেখে আহনাফ একই প্রশ্ন করল, কি হলো? ছেঁড়া শাড়ি পরে এসেছো কেন? অস্যা নিশ্চয়। আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, কথা বলতে পারো না তুমি? বিয়ে বাড়িতে তুমি কোন সেন্সে এমন ছেঁড়া শাড়ি পরে এসেছো? অস্যা কুচমুচ ভঙ্গিতে বলল, ছেঁড়া শাড়ি পরে আসেনি, আসার সময় রিস্কার সাথে লেগে ছিঁড়ে গেছে। অস্টার ভয় শুধু এখানে স্থির নয়, বরঞ্চ সে বাড়িতে গিয়ে ভাবিকে কি জবাব দিবে সেটাও ভাবছে। অনেকে অনুবিনিময় করে সে ভাবির থেকে শাড়িটা নিয়ে এসেছিল। অসাবধানতা শাড়িটা ছিঁড়ে গেল। বাড়িতে গিয়ে সে কয়েক বা পিঠে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। আহানাব বলল, তো শাড়িটা পাল্টে আসা যায়। ওয়ে, তুমি কে? আহিলের বান্ধবী। আহিলের বান্ধবী? আমার ভাই আহিলের জি। ও আচ্ছা, আমি আহিলিকে ডেকে দিচ্ছি। তুমি ওর থেকে একটা শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। অশ্বয় কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে আহিল ও সেখানে এসে উপস্থিত হয়। ওকে দেখে বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত। ও ব্যস্ততার সাথে বলল, কিরে, কি হয়েছে? কি হবে? ভাইয়া আমাকে পাঠালো। তোর নাকি কি লাগবে? শাড়িটা ছিঁড়ে গেছে। ওমা, ছিল কিভাবে? অস্ট্রা ইচ্ছে করেছিল আরেকবার ছিঁড়ে দেখতে। সে কোনো রকম রাগ কন্ট্রোল করে বলল, তোদের বড়লোকের বিয়ে বাড়িতে আসার মতো যোগ্যতা আমার নেই, এই জন্যই আমি আসতে চাইনি। বাবির থেকে অনেক অনুরোধ করে শাড়িটা নিয়েছিলাম, ছিঁড়েও ফেললাম। বাড়িতে গিয়ে কপালে দুঃখ তো আছে, আবার তোর ভাই ও বন্ধুর সামনে অপমানিত হলাম। ভাইয়া তোকে কথা শুনিয়েছে? না, তেমন কিছু না। আহিল শুন, আমি বরং বাড়িতে চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়েতে আর তুই থাকবি না তা কি হয়? তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। আহিল অর্ষার কোনো কথা না শুনে ওকে টেনে বাড়িতে নিয়ে গেল। অর্ষা আর আহিলের বন্ধুত্ব বয়স খুব বেশি নয়, ইন্টার প্রথম বর্ষ থেকে দুইজন পরিচিত এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদে দুইজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তাদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে কেউ কারো ভেবে বসে দুজনের মাঝে হয়তো ভালোবাসাও রয়েছে। তবে এইসব কিছু আহিল কিংবা অর্ষা কেউ ধার ধারে না, কারণ তারা জানে তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। আহিলের মা আমেনা বেগম অর্ষাকে লাল রঙের জামদানি একটা শাড়ি দিয়েছেন। অর্ষা শাড়িটা পরে বাহিরে আসতে ওর বাকি বন্ধু বান্ধবীরা দেখতে পায়। অর্ষার গাল ফুলিয়ে চাপা সরে বলল, তোরা এত দেরি করলি কেন আসতে? জানিস একা একা আমার কত খারাপ লেগেছিল। জুই ঠেস মেরে বলল, কেন? আহিল তো ছিল, থাকবে বা কি? ওর বোনের বিয়ে, ও একটা দায়িত্ব আছে না? আচ্ছা যাই হোক, তোকে কিন্তু সুন্দরই লাগছে। শাড়িটা খুব সুন্দর, আহিলের মা দিয়েছে। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করে, শাড়ি কেন দিল? আমি, শাড়িটা ছিঁড়ে গেছে। দয়া করে এখন এটা জিজ্ঞেস করিস না যে কিভাবে ছিঁড়েছে। বিস্তারিত বলার মতো মুড নেই এখন। ওদের কথার মাঝে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। সে বলে, আয়, আগে খেয়ে নিবি তোরা। খাওয়ার সময় একবার আহানাফের সাথে চোখাচোখি হয়ে যায় অশ্বার। আহানাফকে দেখে ওর কিছু মুহূর্তের আগের কথা মনে পড়ে যায়। তখন লজ্জায় ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। সে অস্থিরতে ঠিক মতো খেতেও পারছে না। বিষয়টা খেয়াল করে আহানাফ সেখান থেকে সরে যায়। খেতে খেতে রেশমি বলে, আহিল, তোর ভাইয়াটা দেখতে যে জোস! ওফ, চোখগুলা মারাত্মক। আহিল কিছু বলল না, খেতে খেতে হাসলো শুধু। লামিয়া বলল, আরে ওর ভাইয়াকে ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর লাগে। আমি তো এখন ফিদা থেকে ফিদা হয়ে গেছি। তুই অবাক হয়ে জিজ্ঞেস কর, তুই ছবি কোথায় পেলি? লামিয়া বলল, কেন, আহিলের ফোনে দেখেছিলাম না আমাদের। তাছাড়া ফেসবুকে তো প্রায়ই দেখি, তোর লিস্টও আছে। মারিয়া এবার দুঃখী সুখী কণ্ঠে বলল, না, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আহিল এবার হেসে বলল, করবে না, ভাইয়া ফ্রেন্ড লিস্টে অন্য কাউকে রাখে না। বাহ রে, আমি আননোন হলাম কিভাবে? আমি তো তোর বান্ধবী। তাছাড়া বিদেশিনাদের তো ঠিক রাখি লিস্টে।
আমি কমেন্টে দেখছি। আহিল এবার হেসে বলল, তুই আমার বান্ধবী কিন্তু ভাইয়ার তোর না। কৃষ্ণারি ভাইয়ার ক্লাসমেট তো, ওরা পরিচিত তাই লিস্টে আছে। ঢং। জুই হেসে বলে, আহারে বেচারি, কত শত যুবককে ঝুলিয়ে রেখে এখন নিজেকেই ঝুলে থাকতে হচ্ছে। তাতে তোর কি হয়েছে, তুই চুপ থাক। জুই বলল, এই দেখ দেখ, ওই দিকে তাকা, ইস কি সুন্দর করে হাসে। আল্লাহ, হাসলে চোখ দুটো কেমন ছোট ছোট হয়ে যায়। মরেও যাব এবার আমি। রেশমি হুকার দিয়ে বলল, খবরদার নজর দিবি না বলে দিলাম। খাওয়ার পুরো সময়টাই অষ্টা, দিদা আর আশিক চুপ ছিল। এবার আশিক বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস তোরা? মেয়ে হয়ে ছেলেদের প্রতি এত ছুকানি কেন, হ্যাঁ? অষ্টা ধুম করে আশিকের পিঠে একটা কিল বসিয়ে ফেলল। এগুলা আবার কি শব্দ ব্যবহার করিস? দেখিস না এগুলা কি শুরু করেছে? লামিয়া খেপে বললে, তোর কি, তোর মন চাইলে তুইও কর। তোকে কেউ পাত্তা দেয় না বলে তোর খুব জ্বলছে তাই না? ফালতু কথা বলবি না একদম। অষ্টা ওদের থামিয়ে নিচু স্বরে বলে, কি শুরু করেছিস বিয়ে বাড়িতে এটা? থাম প্লিজ। সবাই থেমে যায়। এবার অষ্টা খাওয়া শেষ করে সে বেসিনে যায় হাত ধুতে। যাওয়ার সময় আবার সে ভুলশত একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে। এটা তো হাত গিয়ে লাগে আহনাফ ধপধপে সাদা পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে হলুদ দাগ হয়ে যেন চোখ মেলে সাদা পাঞ্জাবির উপর বসে পড়ে। এমন বিশ্রী ঘটনার জন্য এবার সত্যি সত্যি অশ্বার ইচ্ছে করছে মাটির ভিতরে লুকিয়ে যেতে। আহনাফ রাগে খুবই কথা বলতে ভুলে গেছে। চারপাশে তাকে নিজেকে রাখতে সে কন্ট্রোলে এনে ফেলল। চাপা সরে রাগের সঙ্গে বলে, পাগল তুমি, দেখে চলতে পারো না? অষ্টা থর্মর খেয়ে বলে, সরি। অশ্বার পুরো কথা শোনার আগে আহনাফ সেখান থেকে চলে যায়। একরাশ দীর্ঘশ্বাস আর নিজের প্রতি বিরক্ত নিয়ে সে কিছুক্ষণ আহনাফের যাওয়ার পথের দিকে নিপুলভাবে তাকিয়ে রয়েছে। বিয়ে অনুষ্ঠানে শেষ হতে হতে রাত অনেক গভীর হয়ে গেছে। অশ্বার বাকি বান্ধবী বাড়ি একদিকে আর উল্টার পথে যেতে হচ্ছে আশরার বাড়ি। কথা ছিল বিয়ে শেষে আহিল ওকে বাড়িতে পৌঁছে দিবে, কিন্তু আহিলের অবস্থা তো এখন নাজেহাল। আহনাফ এবং আহিলের একমাত্র বোন হচ্ছে আফরিন। সবার বড় আহনাফ, তারপর আফরিন এবং সবার ছোট আহিল। আফরিনের 1 বছরের ছোট আহিল। পিঠাপিঠি হইতেই দুজনের ঝগড়াঝাটি যেমন সবচেয়ে বেশি হয়তো, তেমনি দুজনের মাঝে সখ্যতা এবং ভালোবাসাও বেশি ছিল। তাই আদরের বোনকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে সে শেষ। হাত পা ছড়িয়ে এখানে কেঁদেই চলেছে। ওকে জড়িয়ে ধরে ওর বাবা মা কাঁদছে। এক অবস্থায় অশ্বাকে বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব ব্যাপার স্যাপার। অসহায়ভাবে অশ্বাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আশিক বলল, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই কেন শুধু শুধু উল্টা পথে যাবি? রাত তো অনেক হয়েছে, আসার সময় গাড়িও পাবে না, বলল অশ্বা। তাহলে তুই একা যাবি কিভাবে? আহিল তো যেতে পারবে না। পাশ থেকে ওদের কথাকপন আহনাফ শুনছিল, তাই ওদের কথার মাঝে পুরন কেটে বলল, সমস্যা নেই, আমি পৌঁছে দিচ্ছি। তোমরা কি একা যেতে পারবে? জুই বলল, জি ভাইয়া, আমাদের বাসার কাছে আর আমরা সবাই এক এলাকায় থাকি। আপনি তো একটু অশ্বাকে পৌঁছে দিন। ঠিক আছে, চিন্তা করো না, তোমরা সাবধানে যাও। আহনাফকে সঙ্গে যেতে ভেবে ভেবে সে গাঢ় হয়ে যায় অশ্বা। আল্লাহ, মালসুম এবার কোনো ভুল না করে বসে। সে আড়াল চোখে একটু তাকিয়ে দেখে আহনাফ সাদা পাঞ্জাবি পাল্টে কালো পাঞ্জাবি পরছে। অবশ্য এখন আরো বেশি সুন্দর লাগছিল। সে তার বাকি বান্ধবীর মতো করছে সে বলে মনেকে নিজেকে দীক্ষা জানায়। নিজেকে ধাত স্থল করে নিয়ে সবাই চলে যাওয়ার পর অশ্বা বলল, আমি শাড়িটা পাল্টে আসছি। কেন, এই শাড়িতে কি সমস্যা? শুরু গর্বিত কণ্ঠে জানতে চাইল আহনাফ। এটা তো আমার নয়, আপনার মায়ের। ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। আর হ্যাঁ, তোমার শাড়িটাও নিয়ে যাও। আমার নয়, ভাবির শাড়ি। যাই হোক, অশ্বা শাড়ি নিয়ে এসে দেখে আহিল তখনও কাঁদছে। ওর থেকে বিদায় নেওয়া কিছু নেই আপাতত। তাই তো আহনাফের সাথে গিয়ে বাড়িতে বসে পুরো রাস্তা শুধু বাড়ির ঠিকানা জানতে চাওয়া, তাছাড়া কোনো কথা বলেনি আহনাফ।
অর্ষা নিজেও নিশ্চুপ ছিল। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে অর্ষা তড়িঘড়ি করে নেমে যায়। এই তো ভাবির শাড়ি ছিঁড়েছে, তার মধ্যে এত রাত করে বাড়ি ফিরছে। ভয়ে তার অবস্থা খারাপ, আতঙ্কে চুট। ভদ্রতা খাতিরে আহনাবকে বাড়ি আসতে বলা তো দূরে থাক, বাই পর্যন্ত বলেনি। অর্ষা এমন ব্যবহারে আহনাব একটু অবাক হলো, পরক্ষণ আবার নিজেকে সামলিয়ে নিল। গাড়ি নিয়ে যাত্রা শুরু করে নিজের বাড়ির দিকে। বাড়ির দরজা নক করতে দরজা খুলে দেয় বড় ভাই রুহুল আমিন। অর্ষাকে দেখে রেগে ফেটে পড়ে মারতে উদ্যত হয়, তখন ভাবি এসে আটকায়। ভাই মারতে না পারলে ইচ্ছে মতো বকাবকি আর গালাগালি করে নিজের রুমে চলে যায়। অর্ষার গায়ে নতুন শাড়ি দেখে ভাবে অবাক হয়ে জিজ্ঞেস করে, এই শাড়ি কার? আমার শাড়ি কোথায়? অর্ষা ভয়ে ভয়ে, তোমার শাড়িটা ছিঁড়ে গেছে ভাবি। বেশ, এবার ভাবিও আসল রূপ বের হয়ে যায়। ঘরের ভাইয়ের ছোট তেলে পিয়াস ঘুমাচ্ছে বলে অর্ষা চুলের মুঠি ধরে উঠানে নিয়ে আসে ভাবি। ইচ্ছে মতো ঘালে পিঠে থাপ্পড় দিতে বলল, তুই আমার এত শখের শাড়ি ছিঁড়ে ফেলেছিস, তোকে তো আমি এখন খুনি করে ফেলবো। বাড়িতে রেখে খাওয়ার পরা কি আমার জিনিস নষ্ট করার জন্য? ভাবির মায়ের সাথে সাথে মুখও চলছে বিশ্রী সব ভাষা, গালাগালি দিয়ে নিজের রাগ উপমশ করার চেষ্টাও করছে। সে মুহূর্তে বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ায় আহনাব। তার হাতে অর্ষার পাস, ভুলশত গাড়িতে ফেলে এসেছিল বলে গাড়ি ঘুরিয়ে ফেরত দিতে এসেছে। আর এসে এমন ঘটনা দেখে সে হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। এভাবে এত বড় মেয়েকে কে মারে? এই দৃশ্য দেখার পর আহনাব নিজের রাগটা, স্বাভাবিক রাগ, কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে আছে না। সব কিছু লিমিট থাকাই ভালো। অতিরিক্ত কোনো কিছু করা মানে হলো কোনো না কোনো অঘটন ঘটানো। তবে এর মাঝেও কিছু জিনিস, কিছু ব্যাপার থাকে যা নিজে নিয়ন্ত্রণ চাইলেও রাখা যায় না। আহনাফের রাগ ও হচ্ছে সেই রকম একটা বিষয়। সে স্বাভাবিকভাবে স্বল্পভাষী, প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন কথাও বলে না, এমনকি নিজের মা বাবা কিংবা ভাই বোনের সাথেও না। কিছু মানুষ হয়তো বাহিরের মানুষের সামনে ইন্টারভার্ট থাকে, কিন্তু পরিবারের সামনে কিছুটাই এক্সপ্লোড ভাবে। তবে আহনাফের ব্যাপার পুরো বিষয়টাই আলাদা। যাকে বলে সম্পূর্ণ মানে সম্পূর্ণই আলাদা। সে বাহিরে মানুষের সামনে যেমন, পরিবার সামনে তেমন। অর্থাৎ তার বাড়িতে কোনো রূপ নেই, একই রূপ। পড়াশোনার মেধাবী হওয়াতে ছোটবেলা থেকে স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় অনেক তার বন্ধু হতেও চেয়েছে, কিন্তু ওই যে তার গভীর আর ইন্টারভার্ট সভ্যতার, এই জন্যই তার তেমন কোনো বন্ধু নেই। যা আছে তাহারা আহনাফের অতিরিক্ত রাগ সহ্য করে আছে। অর্ষাকে এভাবে মারধর করতে দেখে তার চরম রাগ থেকেও চমে পৌঁছে গেল, রেগে গেল। তার হিয়াতাহি কোনো জ্ঞান থাকে না, আর জ্ঞান শূন্য হয়ে কি কি যে করতে পারে সেটাও সকলে ধারণার বাহিরে। সে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার পূর্বে বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে ওদের দিকে তাকিয়ে যায়। আহনাব থেমে যায় সেখানেই। মেয়েটি ভাবিকে অর্ষা থেকে সরানোর চেষ্টা করেছে আর বলছে, কি করছো আপু? এভাবে মারছো কেন ওকে? ছাড়ো প্লিজ। ধমক দিয়ে বললেন, তুই এখানে এসেছিস কেন? ঘরে যা তুই। ওর কত বড় কলিজা আমার শাড়ি ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে সে ভাবের হাত থেকে অর্ষাকে ছাড়াতে সক্ষম হয়। কিছুটা রাগী সুরে বলে, সামান্য একটা শাড়ির জন্য তুমি ওকে এভাবে মারছো? তো এত ধরত কেন ওর জন্য? তুই আমার বোন নাকি? ওর আমার জীবনটা কয়লা করে দিয়েছে এই মেয়ে। শেষ কথা জ্বলন্ত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল ভাবি। উস্কুস চুল দিয়ে মাথা নত করে ফুপিয়ে কাঁদতে অর্ষা। ঘর থেকে দেয়ালে কান্না আওয়াজ আশায় ভাবি আরো কিছু কথা অর্ষাকে শুনিয়ে দিয়ে ভিতরে যায়। এই সবটাই মূল ফটকে আড়ালে থেকে আহনাব দেখছিল। এই দিকটাই অন্ধকার থাকায় বাড়িতে কেউ তাকে দেখেনি। আহনাবকে কৌতূহলের সাথে একটু ভালোও লাগলো। এবার মেয়ে মারধর আর গালাগালি করছে, তাও মেয়েটা ব্যতীত আর কেউ এলো না বাহিরে। কেমন পরিবার এটা?
ওর ভাবনা আদি অন্ত শেষ হওয়ার পূর্বে অর্ষা আর মেয়েটি ভিতরে চলে গেল। আহানাফের আর পাঁচটি ফেরত দেওয়া হলো না। বাড়িতে মানুষজন ওকে দেখে যদি আরো বেশি সিনক্রিয়েট করে, তাই সে পাঁচটি দিয়ে আবার বাড়িতে চলে বসলো। অর্ষা বিছানার উপর বসে আছে, গ্লাসে করে পানি নিয়ে আসে কিয়া। অর্ষা চুপচাপ পানিটুকু পান করে। কিয়া আর কুলসুম আপন দুই বোন। কিয়া কুলসুমের মা বাবা যেমন বেঁচে নেই, তেমন রুহুল আর বর্ষার মা বাবাও বেঁচে নেই। কুলসুমের সাথে রাহুলের বিয়ের প্রেমে ছিল। বাবা গত হয়েছিল অর্ষা 6 বছর বয়সে। মা দুনিয়াও ত্যাগ করেছে 2 বছর দুয়েক আগে। অসচ্ছল পরিবার এখন একসাথে বসবাস করছে রুহুল, আমির, কুলসুম, ওদের একমাত্র ছেলে তিয়াস, অর্ষা আর কিয়া। কুলসুমের বিপরীত চরিত্রটা কিয়া। সে সবসময় চেষ্টা করে অর্ষাকে নিজের বোনের অত্যাচার থেকে আগলিয়ে রাখতে। গ্লাসটা টেবিলের উপর রেখে কিয়াকে জিজ্ঞেস করলো, ভাত খাবে? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, খেয়ে এসেছি। তাহলে যা, শাড়িটা পাল্টে নে, তারপর সে শুয়ে পড়। অর্ষা শাড়ি পাল্টাতে চিবিস পরে নেয়। কিয়া শুয়ে পড়েছে। রাত পোহালে সকাল 7টায় তোকে শোরুমে যেতে হবে। বর্তমান সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি একটা শোরুমে সেলসম্যান চাকরি করে। এতে মোটামুটিভাবে তার পড়াশোনার খরচ চালিয়ে যায়। যা পয়সা বাঁচে সেগুলো বড় বোন কুলসুমকে দিয়ে দেয়। লাইট নিভিয়ে অর্ষা গিয়ে কিয়ার পাশে শুয়ে পড়ে। মা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে অর্ষা শুধু দুজন আপন মানুষ রয়েছে, কিয়া আর তৃষা। ভাই তো আপন হয়েও পর। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়া বদলে গেছে। ভাবির কথা মতো চলে, ঠিকঠাক মতো বিচারও করে না। বাবির মুখে যা শুনে তাই বিশ্বাস করে। পরিশেষে হয়তো মার খেতে হয়, নয়তো তার কথা শুনতে হয়। মাঝে মাঝে তো অর্ষার ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তার এত সাহস নেই। রক্ত দেখলে তার অজ্ঞান হওয়ার উপক্রম। তার পক্ষে সুইসাইড করা এত সহজ নয়। সে পল্লবী একটা দীর্ঘশ্বাস নিয়ে কিয়ার উপর এক হাত রেখে বলে ঘুমাচ্ছে, ওহো, কিছু বলবি? তোমার নাম কিয়া না? না হয়ে কুলসুম রাখা উচিত ছিল। কুলসুম তো নরম হয়, কিন্তু ভাবি অনেক শক্ত প্রকৃতির মানুষ। কিয়া হেসে ফেলে, চোখ বন্ধ করে বলে, ঠিক বলেছিস। আপু তোমার না বলেছে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে? তুমি তো শোরুমের কথা বলেছিলে। লোক কবে নিবে তারা? আগে থেকে পরীক্ষা শেষ হোক। পরীক্ষা তো চলেই এলো, তারপর দেখা যাবে। দেখা যাবে না, আমার চাকরি লাগবে। বাড়িতে যদি আমিও কিছু টাকা দিতে পারি, তাহলে হয়তো ভাবি একটু হলেও আদর করবে। কিয়া ভীষণ অসহায় বোধ হয় অর্ষার জন্য। একটু আদর ভালোবাসা। কাঙ্গল মেয়েটা প্রতিনিয়তই কত অত্যাচার সহ্য করে। তার মুখে বেদনার চাপ ছড়িয়ে পড়ে। অন্ধকার থাকায় অর্ষা দৃষ্টিতে সেটাই পড়ল না। সে অর্ষার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কথা না বলে ঘুমা, সকালে কলেজ আছে না? আপু। কি? চুলে হাত বুলিয়ে না? ভাবি চুল টেনে মারেছে তো ব্যথা লাগছে। কিয়ার চোখে এবার পানি চলে আসে। তার বড় বোনটা এত নিষ্ঠুর কেন? রুহুল আমিন তিয়াশাকে কুলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করেছিল। তখন কুলসুম ঘরে আসে। চোখ মুখে তখনও রাগ প্রতিচ্ছবি ভেসে উঠল। রুহুলের কুল থেকে তিয়াসকে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করেছিল। প্রথমে কান্না না থামালেও আস্তে আস্তে তিয়াসের কান্না থেমে আসে। রুহুল পাশ ফিরিয়ে শুয়েছিল। তিয়াসকে নিয়ে কুলসুম ও শুয়ে পড়ে। কিছুক্ষণ মন থেকে রুহুল আমিন বলল, তখন যে আমি মারতে গেলাম বাধা দিলি না কেন? আর দিলেও যখন, এখন তুই অর্ষাকে মারলি কেন? কুলসুম রাগে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, রাত করে বাড়ি ফিরেছি, এজন্য তুমি মারতে গিয়েছিলে। তো আমায় বলে গিয়েছিলে, এজন্য তোমায় থামিয়েছি। কিন্তু তো কি করেছে জানো? আমার পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মারবো না কি করব? কুলে বসে আদর করব? রুহুল আমিন এই কথায় পিঠে আর কিছু বলতে পারল না। কুলসুম নিজেই বলল, আপরটাকে কি তুমি বিদায় করবে না? এভাবে বসে বসে আর কতদিন খাওয়াবে? অবাবার সংসারে আর পড়াশোনা করছো। কুলসুম, আমি জানি অভাবের সংসার তোমার মানিয়ে নিতে কষ্ট হয়,
কিন্তু কি করবো বলো, রক্তের বোন তো, একেবারেই তো ফেলে দিতে পারি না। এখানে তো খুব আরামে থাকা সাতা, এমন দিন সে মারও খায় না। তুমি ভালো করে জানো আমি মাকে কতটা ভালোবাসতাম। অর্ষাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক পড়াশোনা করাবে ভেবেছিল। আমার তো আর সাধ্য হয় নাই, অনন্ত উচ্চ মাধ্যমিক দিক, তারপর না হয় বিয়েটার কথা ভাবা যায়। অস্বভাবের সংসার, আবার শখ স্বপ্ন কি পড়ে বলে কি কাজকর্ম কিছুই করা যায় না। আমার বোন করছে না। রুহুল আমিন আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। কুলসুম একা একাই কিছুক্ষণ রাগারাগি করে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। দিন দিন সংসার নিয়ে এত অতিষ্ঠ হয়ে পড়ছে কেন জানেন না? অর্ষাকে দেখলে তার রাগ বেড়ে যায়। আপদ একটা। হালকা মিষ্টি রৌদ্র ফর্সের পর্দা ভেদ করে আহনাফের বিছানায় এসে পড়ে। মৃদুমন্দ্র বাতাসে সহিত হালকা হালকা নড়ছে পর্দাটি। গত রাতে সে জানালার লক করতে ভুলে গিয়েছে। সে আসলে ভিন্নধর্মী মানুষ। তার মুখে আনন্দ দুঃখগুলো সে সবার মতো প্রকাশ করতে পারছে না। একমাত্র আদরের বোনকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, এতে বাকি সবার মতো তারও কষ্ট হচ্ছে, তবে সেটা প্রকাশ করতে পারছে না। যার দারুণ সে ঠিকঠাক মতো কাজও করতে ভুলে বসেছে। ফোন ভাইব্রেট হওয়ায় কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটে আহনাফে। কাঁচা ঘুম বলছে কারণ বাকি সবার মতো সে গভীর রাতে ঘুমিয়েছে। সবার রাত জেগে আফরিনের জন্য কান্নাকাটি করলেও আহনাফ তো সেটি করেনি। সে অনেক রাত অবধি বারান্দায় রকিং চেয়ারে বসেছিল। ঘুম ঘুম ভাবটা অনুভব হয় ফজরের সময়, তবে আলসেমি করেনি। নামাজ পড়ে তার বিছানায় গা এলিয়েছে। সে চোখ খুলেই হাতে হাতে বালিশের সাউট থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। হ্যালো ভাইয়া, ঘুমাচ্ছ তুমি? ফোনে অপর প্রান্ত থেকে মিষ্টি কণ্ঠে সুদার আফরিন। আহনাফের ঠোঁটে কোনো তখন এক চিলতে হাসি রেখা প্রস্ফুটিত হয়। সে বিছানায় ঘোরাঘুরি করে উঠে বসে বলল, এতক্ষণ ঘুমাচ্ছিলাম। তো শুনে ঘুম ভেঙে গেল। আফরিন হেসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই কেমন আছিস? তো আলহামদুলিল্লাহ ভাইয়া। ভারী সবাই কোথায়? কেন বাসাই তো। বাবাকে ফোন দিলাম ধরলো না, মাকে দিলাম মাও ধরলো না, এখন তোমাকে ফোন করলাম। তোর বিয়ে সারা রাত সকলে কান্নাকাটি করে ভোর রাতে ঘুমিয়েছে, তাই হয়তো সজাগ পাইনি। আফরিনের মনটা হুট করে খারাপ হয়ে গেল। তাও তো পরিবারের জন্য ভীষণ কষ্ট হয়। সে জিজ্ঞেস করলো, তুমি কাঁদুনি ভাইয়া? তোর কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যে কঠোর, মনে তো হয় না। আহনাফ হেসে ফেলল। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, তোর শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? নাসিম কোথায়? আলহামদুলিল্লাহ ভালোই আছে, উনি ঘুমাচ্ছে। তুই কি করিস? আমি বসে আছি। শাশুড়ি মা এতক্ষণ নাস্তা দিয়ে বলে গেছে সব শেষ করতে। আমি কি এত খাই বলো? খেতে হবে। ওইখানে একদম লজ্জা করলে চলবে না। এখন থেকে ওইটাই তোর বাড়ি, ওই তোর সবচেয়ে আপনজন। সবাইকে নিজের আপন ভাববি আফরিন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা ভাইয়া, আমি এমন কিছু কখনোই করব না যাতে আমার কারণে তোমাদের কখনো অসম্মান হয়। আফরিনের সাথে আরো কিছু কথাবার্তা বলেছিল, তখন আহনাফ খেয়াল করলো দরজা সাদা পর্দা ওপাশে দিয়ে ছায়া জাতীয় কিছু। এত সকালে কে উঠলো ঘুম থেকে? আহনাফ আফরিনকে বলল, তুই খেয়ে নে পাখি, আমি তোকে পরে ফোন করব। আচ্ছা ভাইয়া। আম্মু উঠলে আমায় ফোন দিতে বলো। ঠিক আছে বলে ফোনের লাইন কেটে দেয়া আহনাফ তারপর গুটি গুটি পায়ে ঘর থেকে বের হলো। বাড়ি পুরো নিস্তব্ধ। কাজের লোক হলেও তো আগে আহনাফের রুমে চা দিতে আসতো রান্নাঘর থেকে, তো কোনো আওয়াজ আছে? এই সময় কি আসলো? গতকাল রাতে কি বাড়িতে মেন দরজা লক করেনি? ডান পাশে করিডোরের শেষ প্রান্তে রুমটা আহিলের, সুতরাং সে এসেছে। সে আহিলের রুমে প্রবেশ করছে। আহনাফ আহিলের রুমে যায়। পর্দা সরিয়ে দেখে সম্পূর্ণ সাদা পোশাকে আবৃত একটা মেয়ে খাটের পাশে আহিলের মুখের সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল ঘুমাচ্ছে মরার মতো। আহনাফ ভোর কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? হোক চোখ
চকিয়ে পিছনে তাকায় অর্ষা। আহনাফকে দেখে ঘাবড়ে পড়ে যায়। শুনতে হাস্যকর লাগলে সত্য যে ভয়ে হাত পা কাঁপছে, বেশি কাঁপছে পা, মনে হচ্ছে এখনই নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে পড়ে যাবে। অর্ষা অসভ্যতা, নরম ভীতু প্রবৃত্তির মেয়ে, যথেষ্ট ধৈর্যশীল বটেও, কিন্তু সরলতা যেন মাত্রাতিরিক্ত বেশি। অর্ষাকে দেখে মুখের বর্ণ পরিবর্তন হয়ে যায় আহনাফের। গতকালের রাতে উমন মারের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে কণ্ঠ শীতল হয়ে সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? অর্ষা আমতা আমতা করে বলে, গিয়ে মানে আহিলকে ডাকতে এসেছি। তুমি কি সত্যি কোনো আক্কেল জ্ঞান নেই? এত সকালে একটা ছেলের রুমে এভাবে ঢুকে গেলে? অর্ষা অভ্যাংচা খেয়ে হয়ে থাকে। সে হয়তো প্রায়ই আসে এই বাড়িতে। সত্যি বলতে আহনাফ আহিলের মা অসম্ভব ভালো মানুষ। তার আদর ও আশঙ্কায় অর্ষা অধর চলাফেরা রয়েছে এই বাড়িতে আনাচে কানাচে। কখনো তো এটা মনে হয়নি যে আহিলের রুমে ঢুকতে হলে সেন্স প্রয়োজন। সে কি আসলে এতটাই ননসেন্স? আহনাফ কিছুটা বিরক্ত হয়ে বলে, কিছু বললে এমন চুপ হয়ে থাকো কেন? আসলে এখন তো আর এত সকাল নেই, 9:30 বাজে। আমি এসেছি আহিলকে কলেজে নিয়ে যেতে। হাত ঘড়িতে সময় দেখে বলল অর্ষা। আহনাফ কিছুটা নরম হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো সভ্য সচল ভাবে রাগচটা স্বভাবের, তাই তার সাধারণ কথাগুলো রাগে রাগে শোনায়। সে অর্ষাকে আপাতত মস্তক দেখে জিজ্ঞেস করলো, তোমার পরনে কি কলেজ ইউনিফর্ম? হ্যাঁ, সাদা। এক মুহূর্তের জন্য ভূত ভেবেছিলাম। অর্ষা আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকায়। বাংলাদেশের বেশিরভাগ কলেজে অসম্ভবত কলেজের স্টুডেন্টের ইউনিফর্ম সাদা হয়। এখন এই জন্য যদি দেখতে ভূতের মতো লাগে, সেক্ষেত্রে কি করতে পারি? অর্ষা বিস্ময় দেখে গোপন দীর্ঘশ্বাস ত্যাগ করে, আহনাফ মেয়েটা কি পার্সের কথা ভুলে গেছে? এতক্ষণে তো একবারও জিজ্ঞেস করলো না। সে একই প্রসঙ্গে কিছু বলতে যাবে, তখনই বর্ষা বলল, আহিলকে ডাকতে। আহনাফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কলেজে যাবে না? গতকাল অনেক রাতে ঘুমিয়েছে, তুমি চলে যাও। অর্ষা এবার দুঃখে কষ্টে কাঁদতে ইচ্ছে করে। প্রতিদিন তাকে কলেজ যাওয়ার সময় আসার সময় 20 টাকা করে দেওয়া হয়। তার বাড়ি থেকে কলেজে বেশি দূরত্ব নয়, যাতে 10 টাকা রিক্সা ভাড়া, আসতে 10 টাকা, কিন্তু সে তো সেই টাকা খরচ করে ফেলেছে প্রতিদিনই করে। কারণ আহিলের কথা মতো প্রতিদিন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আগের সে আহিলের বাসায় আসে। আহিল বাইক নিয়ে বাইরে অপেক্ষা করে। অর্ষা আসলে একই সঙ্গে কলেজে যায়। এই বাড়ি থেকে কলেজে বেশ দূরে। এদিকে 10টার সময় ক্লাস, হেঁটে যাইতে পৌঁছাতে অসম্ভব। ওইদিকে প্রথম ক্লাস মিস করলে স্যাররা বাড়িতে ফোন করলে ভাইয়া মেরে ফেলবে। অর্ষা এখন মুহূর্ত অবস্থা। অর্ষাকে চিন্তিত চিত্রে ফ্লোরে তাকিয়ে থাকে দেখে আহনাফ জিজ্ঞেস করলে, কি হয়েছে? সে বিষাদিত কণ্ঠে বলল, কিছু না, আমি তবে যাই। আচ্ছা। অর্ষা যাওয়ার জন্য পা বাড়াতে আহনাফ কিছু ডেকে বলল, শোনো জি, একটু আমার ঘরে আসো তো। অর্ষা ভয় পেতে জিজ্ঞেস করলো, কেন? ভয় পাওয়ার মতো আহনাফ কিছু বলছে না কিনা বুঝতে পারলো না, তবুও শান্ত কণ্ঠে বলল, তোমার পার্সটা নিয়ে যা। অর্ষা তো পার্সটার কথা ভেমালো, ভুলেই গেছিল। অকুজো জিনিসের কথা মনে রেখে লাভ কি? আকুজে বলার কারণ হলো পাঁচটা শুধু শো আপ ছিল, এতে কোনো টাকা পয়সা ছিল না। ও সরি, ছিল 20 টাকা। সে টাকা দিয়ে তো রিক্সা ভাড়া বিয়েতে এসেছি। বাকি রইল ফোন তো আর কোনো কুলেই ছিল না। খুব বেশি সময় জরুরি হলে সে কিংবা ভাবের বা কেয়ার থেকে ফোন মিস কল দেওয়া হয়। আহনাফ ফলো করতে করতে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অর্ষা। এবার তার আহনাফ ওকে ডেকে ঘরে ঢুকতে বলল না, টেবিলের উপর থেকে পার্সটা হাতে নিয়ে দিল। কয়েকবার গতকাল ঘটনার কথা জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেল। অযথা মেয়েটাকে অস্থিরতায় ফেলে যাবে না। অর্ষা পার্সটি নিয়ে বলল, আচ্ছা আসি, যাও। অর্ষা হাতে ঘড়িতে সময় দেখে 9:45। মাত্র 15 মিনিটে হেঁটে কলেজ যাওয়া অসম্ভব। সে বাড়ি থেকে বের হয়ে ধীনারিক্ত মন নিয়ে রাস্তার মাঝে পায়চারি করতে শুরু করে। দাঁত দিয়ে নখ কুটতে কুটতে ভাবে, কলেজে যাবে নাকি বাড়িতে ফিরবে। মার তো আজ কপালে এমনিতেও আছে। বারান্দায় দাঁড়িয়ে অজরার গতিবিধি লক্ষ্য করছে আহনাফ। মেয়েটা কি শুরু করেছে বোকা, নাকি একটু পাগল স্বভাবেরও সমস্যা? কি আহনাফ এবার নিজেই বের হলো থেকে। অর্ষা তখনও মন স্থির করতে পারছে না কি করবে। ততক্ষণ আরো 5 মিনিট অতিবাহিত হয়। রাস্তায় এমন চমকানো এত ঘুরছে কেন? আমচা সে ভোরাট গভীর কণ্ঠে থেকে কথাগুলো ভেসে আসা
পিলচে চমকে যায় অর্ষাকে। মানুষকে কেন যে অসম্ভব রকম ভয় পায় নিজেও বুঝতে পারি না। অর্ষা হাসার চেষ্টা করে বলল, না মানে এমনি। আচ্ছা যাচ্ছি। অর্ষা উল্টে পাল্টে হাঁটা চলে। কলেজে ওইদিকে। তুমি ওইদিকে যাচ্ছি কেন? বাড়িতে যাচ্ছি। আজ কলেজ যাবে না? আমার কাছে টাকা নেই। শেষ কথা মুখে ফসকে বলে ফেলে অর্ষা। আহানাফ এবার অবাক হয়ে পড়ল। কলেজ যাওয়ার মতো টাকা নেই। অর্ষা সম্পর্কে না চাইতেও তার অনেক কৌতূহল জমা হতে শুরু করে। সে এর পূর্বে এমন অদ্ভুত কোনো মেয়ে দেখেনি। আপাতত বিষয়টা সাইডে রেখে বলল, ক্লাস মিস দিতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দাঁড়াও 2 মিনিট, আমি গাড়ি নিয়ে আসছি। আহনাফ এই মুহূর্তে অর্ষা দেবদর বলে মনে করলো। যাই হোক বাবা, আজ তো ভাই ভাবির মায়ের হাত থেকে নিস্তার পাওয়া যায়। এটুকু যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। সে চোখ বন্ধ করে মনে মনে, আল্লাহ তুমি আসলে অনেক দয়ালু, অনেক অনেক ভালো। অবশেষে শুকরিয়া জানায় তার তোমার দরবারে, তুমি আমায় বাঁচিয়েছো। বাড়িতে ফিরে আমার 2 রাকাত নফল নামাজ পড়বো, প্রমিস। আহনাফ গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। জানালা দিয়ে দেখছে অর্ষার কাণ্ড। সেও মনে মনে ভাবছে, এই মেয়েটি সত্যি পাগল। গলা খারিক দিয়ে বলে, যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অর্ষা লাফিয়ে ঝাঁপিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ যাবো। তারপর সে গাড়িতে উঠে বসলো। অর্ষা হাত ঘড়ি দেখতে আর ছটফট করছে। আহনাফ নির্বাক। এদিকে সময় যেন সময়ের তুলনায় দ্রুত বেগে চলছে। অর্ষা অস্থির হয়ে গেলে, আপনি কি জোরে গাড়ি চালাতে পারেন না? রাগে চোয়াল শক্ত হয়ে যায় উঠে আহনাফের। সে বিরক্ত ভাজন দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট বেঁধে নাও। অর্ষার কথা মতো সিট বেল্ট বাঁধতে শুরু করে। সে পূর্বে স্লিপ বাড়িয়ে আহনাফের ঝরে গতিতে ড্রাইভ করতে শুরু করে। অর্ষা কোনো রকম মৃদু চিৎকার করে বলল, আয় হায়, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হবে তো, মরে যাব, প্লিজ আস্তে চালান। আহনাফের তবু গাড়ির স্পিড কমায় না। কিছুক্ষণ আগে তাকে মৃদু করার আগে মনে ছিল না কথাটা। অর্ষা ভয়ে সংকুচি অস্থিরতার সাথে ঢাল সামলাতে পারছে না, তাই 2 হাতে শক্ত করে আহনাফে পেশুবল বাহুতে এক হাতে দিয়ে খামচে ধরে আর অন্য হাতে দিয়ে আহনাফের টি-শার্ট খামচে ধরে। অর্ষা এমন কাণ্ড অনেকক্ষণ চুপ করে থাকলেও পর মুহূর্তে হুট করে ঝুড়ে ব্রেক করে আহনাফ সঙ্গে সঙ্গে অর্ষা হুমকি খেয়ে পড়ে গাড়ির স্টার্নিং এর উপর। তবে তার আগে স্টার্নিং এর উপর ব্যথা না পাওয়া কয়েক মিনিট কি থেকে যে কি হয়ে গেল অর্ষা কিছু বুঝতে পারছে না। সে তো ভেবেছিল আজই বোধ হয় জীবনের শেষ দিন। মাথা ফেটে হয়তো রক্ত পড়া শুরু হয়েছে। তবে সে অবাক হয় যখন মাথা তুলে তাকিয়ে দেখে তার কিছুই হয়নি, বরং আহনাফ ওকে ব্যথা পাওয়ার থেকে কভার করেছে। অর্ষা কৃতজ্ঞতার দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে দেখে সে রক্ত চোখে দিয়ে অর্ষার দিকে তাকিয়ে রয়েছে। সেখানে তার কি দোষ? গাড়ির জোরে চালাল, সে ঝোর ব্রেক করলো, সে আরো রাগ দেখাচ্ছে। সে এটা কি মগের মূল্য নাকি? মনে মনে এসব বললেও অর্ষা মুখটা ছিল ফাটা বেলুনের মতো। সে তখন খেয়াল করে কলেজের সামনে এসে আহনাফ ব্রেক করেছে। তবে এভাবে তাকিয়ে কেন আছে? উফ, অস্থির, পাও বরফ হয়ে যাচ্ছে। গাড়ি থেকে যে নামবে তাও পারছে না। আহনাফ রাগে কিন্তু চামড়ে সরে বলল, দেখো তো কি করলো। অর্ষা আহনাফের দৃষ্টি অনুসরণ করে আহনাফের হাতের দিকে তাকায়। অর্ষার নখে আঁচড়ে তার কেটে রক্ত বের হচ্ছে। ও আল্লাহ, প্রতিটা ভার এ সময় মানুষটার সামনে এলে একটা না একটা অঘটন কেন ঘটবে? অর্ষা চোরের মতো মুখ করে তাকিয়ে রয়েছে। পাল্টাতে হবে